আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। চলুন দেখে আসি ওস্তাদের লারাবেল কোর্সের ওস্তাদ নামায় অ্যাকচুয়ালি কি বিষয় রয়েছে। তো ওস্তাদনামাটা শুরু হচ্ছে একেবারেই 0.0 যে ওয়েব ডেভেলপমেন্টের ফাউন্ডেশনাল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দিয়ে। কেননা আপনি পরবর্তীতে ব্যাক এন্ড ডেভেলপার হয়ে ওঠেন কিংবা ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে ওঠেন, আপনি যাই হন না কেন, ওয়েব ডেভেলপমেন্টের জন্য ফাউন্ডেশনাল বিষয়গুলো আপনার জন্য খুবই জরুরি। তো ফাউন্ডেশনের যে অংশ, এই অংশে এখানে 4টি মডিউল দেখতে পাচ্ছি আমরা। প্রথমটি মডিউল 0, মডিউল 1, মডিউল 2, দেন মডিউল 3। এখন মডিউল 0টা দিয়ে দেওয়া হয় তাদের জন্যই যারা কোর্সের মেইন লাইভ ক্লাস শুরু হওয়ার আগেই এনরোল করে। কেননা অনেকেই 15 দিন, 1 মাস, 20 দিন আগে এনরোল করে ফেলে। তো এনরোল করার পরেই যাতে কোনো লার্নারকে বসে থাকতে না হয়, সে যেন নিজেকে আগে থেকেই প্রস্তুত করে তুলতে পারে, সেই জন্য মডিউল 0তে HTML, CSS, জাভাস্ক্রিপ্টের পূর্ব প্রস্তুতিমূলক বেশ কিছু প্রি রেকর্ডেড ভিডিও আগে থেকেই লার্নারকে দিয়ে দেওয়া থাকে। আর মেইন লাইভ ক্লাসের যে কার্যক্রম বা ওস্তাদনামা সেটা শুরু হয় মডিউল 1 থেকে। মডিউল 1-এ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশন অফ ওয়েব ডেভেলপমেন্ট। ইন্ট্রোডাকশন অফ ওয়েব ডেভেলপমেন্টের ভেতরে রয়েছে ওয়েব কি, সার্ভার কি, ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকএন্ড কি, ফ্রন্ট এন্ড কি, আপনি কখন স্ট্যাটিক ওয়েবসাইট বানাচ্ছেন, কখন ডাইনামিক ওয়েবসাইট বানাচ্ছেন। কেননা ওয়েব ডেভেলপমেন্টে একেবারেই কোডিংয়ের মধ্যে ঢুকে পড়ার আগেও আপনার এই ফান্ডামেন্টাল বিষয়গুলো জানা খুবই জরুরি, যাতে করে পরবর্তীতে আপনি আর কনফিউশনের মধ্যে না পড়েন। দেন মডিউল 1-এ আমরা ইন্ট্রোডাকশন অফ ওয়েব ডেভেলপমেন্টের বিষয়গুলো ভালোভাবে বুঝে দেন শিখে ফেলি আমরা HTML। দেন মডিউল 2-তে আমরা শিখে ফেলি CSS, এবং মডিউল 3-এ গিয়ে CSS এর সাথে অবশ্যই একটা CSS ফ্রেমওয়ার্ক কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, সেটার যে টিপস অ্যান্ড ট্রিক্স, সেটার যে কৌশল, সেগুলো জানা খুবই জরুরি। এই জন্য মডিউল 3-এ গিয়ে আমরা বুটস্ট্র্যাপ CSS ফ্রেমওয়ার্কটা দিয়ে এখানে CSS ফ্রেমওয়ার্ক কীভাবে ইমপ্লিমেন্ট করে, কীভাবে রেসপন্সিভ ডিজাইন করে, সেই টেকনিকগুলো আমরা এখানে শিখে নেই। তো শুরুতেই যখন আপনার এই ফাউন্ডেশনাল বিষয়গুলো হয়ে গেল, দেন এরপরে আমরা অ্যাকচুয়ালি ওয়েবের যে প্রোগ্রামিংয়ের রিলেটেড বিষয়গুলো আছে সেইগুলোর বিষয়ে ঢুকে পড়ি মডিউল 4 থেকে। তো মডিউল 4-এ কী রয়েছে? মডিউল 4-এ রয়েছে যে আপনি PHP দিয়ে আপনার প্রোগ্রামিংটা শুরু করবেন কি করে, PHPর এনভায়রনমেন্ট সেট আপ করবেন কি করে, ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে PHPর এক্সটেনশনসগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন। তো এখানে একটা জিনিস আমি মেনশন করি, সেটা হচ্ছে কোনো একটা মডিউলে যখন কোনো একটা স্পেসিফিক টপিক আমরা শিখি, তখন সেটা বেশ ভালোভাবেই আমরা শিখি। যেরকম আমি যদি মডিউল 4 যেটা PHPর শুরু, সেই মডিউলটার কথা বলি, এই মডিউলের ভেতরে একেবারেই 0 থেকে PHP এনভায়রনমেন্ট সেট আপ কীভাবে করে, PHPর ভ্যারিয়েবল কীভাবে কাজ করে, PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সাথে পরিচিতি হওয়া, কনস্ট্যান্ট কমেন্টস থেকে শুরু করে PHPতে ছোট ছোট যোগ বিয়োগ থেকে আমাদের এই প্রোগ্রামিংটা শুরু হয়। এরপরে ভিজুয়াল স্টুডিও কোডের বিভিন্ন পাওয়ার ইউজেস, ইফিলস, অপারেটরস, সুইচ কেস, অর্থাৎ মডিউল 4 যেটা, এই 4 হচ্ছে আমাদের PHPর সাথে বা PHP ইকোসিস্টেমের সাথে পরিচিতিমূলক একটা মডিউল। এরপরে মডিউল 5-এ গিয়ে হয় কি, মডিউল 1 থেকে 4 পর্যন্ত আপনি যে বিষয়গুলো শিখে আসলেন সেগুলোর উপরে পরীক্ষা হয়। তো প্রত্যেকটা 4টা মডিউল পরপরই হয় কি একটা করে এক্সাম মডিউল থাকে, যে এক্সাম মডিউলে হয় কি আপনি 4টা মডিউল মিলে যেই বিষয়গুলো শিখে আসলেন সেই বিষয়গুলোর উপরে আপনার অ্যাসাইনমেন্ট হয়, কুইজ হয়, অর্থাৎ আপনি কতটুকু শিখলেন না শিখলেন সেটার একটা অ্যাসেসমেন্ট হয়। দেন মডিউল 6-এ যখন আমরা চলে যাচ্ছি, মডিউল 6-এ গিয়ে আমরা খুব ভালোভাবে শিখছি যে PHPতে বিভিন্নভাবে লুপ নিয়ে কীভাবে কাজ করা যায়, ফাংশন নিয়ে কীভাবে কাজ করা যায়। তো আবারও আমি এই বিষয়টা মেনশন করছি, কোনো একটা মডিউলে এখানে যে বিষয়গুলো সেট করা আছে সেটা হচ্ছে ওই টপিকের উপরে ইন ডিটেল যা যা আপনার শেখা দরকার সব কিছুই সুন্দরভাবে সাজানো রয়েছে। এরপরে ধারাবাহিকভাবে মডিউল 6-এর পরে মডিউল 7-এ গিয়ে আমরা PHP অ্যারে এবং PHP স্ট্রিং দেখতে পাচ্ছি। এখানেও ঠিক PHP অ্যারে ম্যানিপুলেশনের যত মেথড রয়েছে, এই PHP স্ট্রিং ম্যানিপুলেশনের যতগুলো মেথড রয়েছে ইন ডিটেল সেগুলো নিয়ে আলোচনা রয়েছে মডিউল 7-এ। এরপরে মডিউল 8-এ রয়েছে PHP অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কেননা লারাবেলের আগে ঢোকার জন্য আপনার অবশ্যই PHP অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বেশ ভালোভাবে শিখে নেওয়া একেবারেই খুবই জরুরি। তো আমরা যদি PHP অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই মডিউলটার ভেতরে দেখি, আমি আগেই বলেছি যে কোনো একটা মডিউলে যখন কোনো স্পেসিফিক টপিক আমরা শিখছি, তখন সেই টপিকটা ইনস অ্যান্ড আউটস আমরা সবগুলো বিষয়ই সেখানে ডিসকভার করছি। যেমন মডিউল 8-এ PHP অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে PHPতে ক্লাস কীভাবে লেখে, অবজেক্ট কীভাবে কাজ করে, তারপরে হচ্ছে মেথডগুলো
কনস্ট্রাক্টর মেথড কিভাবে কাজ করে, প্রপার্টিস কিভাবে কাজ করে, এক্সেস মডিফায়ারগুলো কিভাবে কাজ করে, রিয়েল লাইফ ইউজ কেজে আমরা কিভাবে ক্লাস লিখি, কিভাবে ইনহেরিটেন্স নিয়ে কাজ করি, কিভাবে প্যারেন্ট ক্লাস কাজ করে, চাইল্ড ক্লাস কাজ করে, অ্যাবস্ট্রাকশন কিভাবে কাজ করে, স্ট্যাটিক কি, ফাইনাল কি। এছাড়া এখানে অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ই কিন্তু আমাদের এই মডিউল 8-এর অন্তর্ভুক্ত। এরপরে মডিউল 8-এ যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শিখে ফেলছেন, এরপর মডিউল 9-এ গিয়ে আপনি পরিচিত হচ্ছেন পিএইচপি ফাইল নিয়ে কীভাবে কাজ করে, সেশন নিয়ে কীভাবে কাজ করে, কীভাবে ডেট নিয়ে কাজ করে, কীভাবে এক্সেপশন হ্যান্ডেল করে। দেন এরপরে 4 মডিউল পর ঠিক যেরকম পরীক্ষা থাকে, মডিউল 10-এ গিয়ে হচ্ছে কি ঠিক বিগত 4 মডিউলের উপরে আপনার একটা অ্যাসেসমেন্ট হচ্ছে। এরপর মডিউল 11-তে গিয়ে আমরা শিখে নিচ্ছি এসকিউএল এর ডেটাবেজ কি, ডেটাবেজের টেবিল কি, কলাম কি, রো কি, একেবারে ডেটাবেজের সিম্পল ক্রুড অপারেশন থেকে শুরু করে ডেটাবেজের ভেতরে যে ইনার জয়েন, আউটার জয়েন, ক্রস জয়েনের বিষয়গুলো রয়েছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি রিলেশনশিপের বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা ইন ডিটেল শিখছি মডিউল 11-তে। এরপরে আমাদের যখন HTML, CSS, ওয়েব ডেভেলপমেন্টের ফাউন্ডেশনাল বিষয়ে পিএইচপি, এসকিউএল এগুলো শিখে যখন আমরা লারাবেলের জন্য একেবারেই প্রস্তুত হয়ে যাচ্ছি, তখন আমরা শুরু করছি লারাবেল। তো লারাবেল পড়ার শুরুতেই আমরা লারাবেলের আর্কিটেকচার, ওয়েব অ্যাপ্লিকেশনের বেশ কিছু টার্মস রয়েছে, কন্ট্রোলার কি, মডেল কি, ভিউ কি, মিডলওয়্যার কীভাবে কাজ করে, রাউটিং কীভাবে কাজ করে, হোয়াট ইজ সেশন, হোয়াট ইজ কুকি, আর্কিটেকচারাল যত থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে সব আমরা সুন্দর করে পড়ে নিচ্ছি মডিউল 12-তে। এরপর মডিউল 13-তে গিয়ে লারাবেলের কন্ট্রোলার থেকে কিভাবে আপনি রিকোয়েস্ট করতে পারেন, কিভাবে রেসপন্স নিয়ে আসতে পারেন, রিকোয়েস্ট বডি নিয়ে কিভাবে কাজ করতে পারেন, হেডার নিয়ে কিভাবে কাজ করতে পারেন, প্যারামিটার নিয়ে কিভাবে কাজ করতে পারেন, ইন ডিটেইল রয়েছে মডিউল 13-তে। এরপর মডিউল 14-তে রয়েছে লারাবেলে আপনি মিডলওয়্যার নিয়ে কিভাবে কাজ করতে পারেন, সেশন নিয়ে কিভাবে কাজ করতে পারেন, লগিং নিয়ে কিভাবে কাজ করতে পারেন, কুকিজ নিয়ে কিভাবে কাজ করতে পারেন, সেই বিষয়গুলো। পরের মতো মডিউল 15-তে আবার একটা এক্সাম উইক পড়ছে। এরপর মডিউল 16-তে গিয়ে লারাবেলের খুবই গুরুত্বপূর্ণ পার্ট লারাবেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিন। সো লারাবেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের উপরে আমরা এখানে পুরোপুরি একেবারে একটা মাস্টারিং করে ফেলছি, এবং সেই সাথে লারাবেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ব্যবহার করে আমরা এখানে একটা ল্যান্ডিং পেজ প্রজেক্টও দেখতে পাচ্ছি এর ভিতরে, যেটার মাধ্যমে হবে কি লারাবেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের উপরে আপনার একটা ভালো দক্ষতা চলে আসবে। আর আপনি যখনই লারাবেল শিখছেন, লারাবেল ইজ কমপ্লিটলি এ ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক, আপনি কিন্তু ব্যাকএন্ড ডেভেলপ করছেন। আর ব্যাকএন্ডের জন্য অবশ্যই ডাটাবেজ খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য লারাবেল শেখানোর সময় আমরা ডাটাবেজের উপরেই এখানে বেশি গুরুত্ব দেই, যেটা একজন ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে আপনাকে আমি মনে করি কয়েক ধাপ এগিয়ে রাখে। সো ডাটাবেজ মাইগ্রেশন লারাবেল দিয়ে কতভাবে করা যায়, মাইগ্রেশনের প্র্যাকটিসেসগুলো কী কী, নেমিং কনভেনশনগুলো কী কী, সিম্পল মাইগ্রেশন কিভাবে আমরা করতে পারি, কিভাবে রিলেশনাল মাইগ্রেশনগুলো আমরা করতে পারি, কিভাবে প্রাইমারি কি ম্যানেজ করতে হয়, কিভাবে ফরেন কি ম্যানেজ করতে হয়, মাইগ্রেশন করার সময় ডেটাবেজের যে ফরেন কি কনস্ট্রেইন্ট আছে সেগুলোকে কিভাবে ম্যানেজ করতে হয়, ইন ডিটেইল কিন্তু আমরা এখানে মাইগ্রেশন পার্টে শিখি। এবং সেই সাথে মাইগ্রেশনের বিষয়গুলোকে একেবারেই প্র্যাকটিক্যালি দেখার জন্য এখানে কমপ্লিটলি একটা ডেডিকেটেড ডেটাবেজ ডিজাইন প্রজেক্টই করা হয় মাইগ্রেশনের মাধ্যমে। এরপরে মাইগ্রেশনে যখন আপনি ডেটাবেজ ডিজাইন করা শিখে গেলেন, এখন ওই ডেটাবেজে আপনাকে লারাবেল দিয়ে কী করতে হবে, কুয়েরি করতে হবে। এজন্য মডিউল 18-তে আমরা ইন ডিটেইল কুয়েরি বিল্ডার সম্পর্কে খুব ভালোভাবে শিখি। অনেকেই লারাবেলে কুয়েরি বিল্ডারের এই টপিকটি স্কিপ করে হয়তোবা এলোকুয়েন্ট ORM-এ চলে যান। বিষয়টি একেবারেই আমার মতে ঠিক না, কেননা লারাবেল কুয়েরি বিল্ডার্সের ভিতরে যেই বিষয়গুলো আপনি শিখবেন, যে কনসেপ্টগুলো আপনি শিখবেন, সেগুলোই কিন্তু পরবর্তীতে গিয়ে এলোকুয়েন্ট ORM-এর ভিতরে ব্যাপকভাবে আপনার প্রয়োজন হবে। পরবর্তীতে হয়তোবা আপনি এলোকুয়েন্ট ORM দিয়ে প্রজেক্ট করবেন, কিন্তু কুয়েরি বিল্ডার্সটা যদি ভালোভাবে না শেখেন, তাহলে এলোকুয়েন্ট ORM-এর যে ভিত্তিটা, সেই ভিত্তিটা অ্যাকচুয়ালি মজবুত হয়ে উঠবে না। এজন্য মডিউল 18-তে আমরা একেবারেই ইনস অ্যান্ড আউটস শিখে ফেলছি কুয়েরি বিল্ডার। দেন এরপরে মডিউল 19-এ লারাবেল এলোকুয়েন্ট ORM। এখন আমাদের লারাবেল শেখার জার্নি যখন শেষ হয়ে গেল, যেহেতু লারাবেল ইকোসিস্টেমের সাথে আপনারা যদি শুধু লারাবেলের কন্ট্রোলার, মিডলওয়্যার, রাউটিং, ORM-এর পার্টগুলো নিয়ে কাজ করেন, আপনারা কিন্তু লারাবেল দিয়ে কমপ্লিটলি একজন ব্যাকএন্ড ডেভেলপার হতে পারছেন বা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখছেন। এখন কোর্সটা যেহেতু ফুল স্ট্যাকের কোর্স, সেহেতু লারাবেল ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শেখার পরে আমরা ফ্রন্ট এন্ডের জন্য এখানে একেবারেই যে মডার্ন ভিউজেএস-এর অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচের দিকে চলে যাচ্ছি। এখানে একেবারেই যে পুরাতন মনোলিথ ফ্রন্ট এন্ডের অ্যাপ্রোচটা রয়েছে, একেবারেই ধরেন হচ্ছে র জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে কিংবা jQuery ব্যবহার করে, তো আমরা ফ্রন্ট এন্ডের
ক্ষেত্রে সেই ওল্ড অ্যাপ্রোচগুলোতে একেবারেই না গিয়ে লারাবেলের সাথে অ্যাজ এ ফ্রন্ট এন্ড ইঞ্জিন হিসেবে বা অ্যাজ এ ফ্রন্ট এন্ড পার্ট হিসেবে এই মুহূর্তে মডার্ন অ্যাপ্লিকেশনে ভিউজিএস ব্যবহার করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা লার্নারদেরকেও কিন্তু ভিউজিএসের দিকে নিয়ে যাচ্ছি। এখন লার্নারদেরকে ভিউজিএসের দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে শুরুতেই আমাদেরকে করাতে হবে কি, লার্নারদেরকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট শেখাতে হবে। তো যেহেতু এর আগে আপনি একটা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে এসেছেন, এরপরে যখন এসে আবার আপনি জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করবেন তখন আপনার কাছে জাভাস্ক্রিপ্টটা একেবারেই কঠিন মনে হবে না, কেননা অলরেডি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জানা আছে। এই জন্য আমরা করি কি, এখানে ভিউজিএস অর্থাৎ এখানে শুরুতেই তো আমরা মডিউল 1 থেকে 4 পর্যন্ত ফাউন্ডেশনাল বিষয়গুলো শিখলাম, তারপরে কমপ্লিটলি পিএইচপি লারাবেল ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখলাম। এরপরে আমরা ডেডিকেটেডলিভাবে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শেখার পরে এবার ডেডিকেটেডলি আবার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখা শুরু করছি। ফ্রন্ট এন্ডের জন্য আমরা এখানে শিখছি কি, ডেডিকেটেডলি জাভাস্ক্রিপ্ট শিখছি এবং মডার্ন জাভাস্ক্রিপ্টের অ্যাপ্রোচগুলো কি, অ্যাজাক্স স্ট্র্যাটেজিগুলো কীভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট ES6 অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো ভালো করে শিখছি। দেন জাভাস্ক্রিপ্ট আমাদের এখানে ব্রাশ আপ হয়ে গেলে আমরা মডিউল 23 থেকে শুরু করছি ভিউজিএস। এখানে ভিউজিএস যখন আমরা শিখছি তখন ফ্রন্ট এন্ডের জন্য ভিউজিএস আবার এখানে আমরা শুরু থেকেই খুব ভালো করে শিখছি। ঠিক আমরা পিএইচপি লারাবেল যেরকম একেবারেই 0.0 থেকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে শিখেছিলাম ফর দ্য ব্যাক এন্ড, এখন আমরা ফ্রন্ট এন্ডের জন্য ভিউজিএস শিখছি একেবারেই 0.0 থেকে, অর্থাৎ ভিউজিএস এর এনভায়রনমেন্ট সেটআপ থেকে শুরু করে এর কম্পোনেন্ট আর্কিটেকচার কিভাবে কাজ করে, মডিউল 24-এ গিয়ে স্টেট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, স্টাইল বাইন্ডিং কিভাবে করতে হয়, কিভাবে কন্ডিশনাল রেন্ডারিং করে, কিভাবে লিস্ট রেন্ডারিং করে, ঠিক একইভাবে মডিউল 4টা পর মানে 4টা মডিউল পর যেরকম করে একটা করে অ্যাসেসমেন্ট মডিউল থাকতেছে, এখানেও একটা এক্সাম উইক বা অ্যাসেসমেন্ট মডিউল রয়েছে। এরপরে মডিউল 26-এ গিয়ে আমরা শিখছি ভিউজিএস দিয়ে কীভাবে ইভেন্ট হ্যান্ডেলিং করতে হয়, ফর্ম সাবমিট করতে হয়, লাইফ সাইকেল, রাউটিং এবং কিভাবে এপিআই কল করতে হয়। এখন ভিউজিএস শেখাই শুধু শেষ কথা নয়, আপনি লারাবেল ইকোসিস্টেমের মধ্যে যখনই ভিউজিএস নিয়ে কাজ করবেন তখন খুবই জরুরি যে লারাবেলের সাথে আপনি ভিউজিএসকে কীভাবে ইন্টিগ্রেট করবেন, লারাবেলের সাথে ভিউজিএসকে কীভাবে ইন্টিগ্রেট করবেন এইটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ হবে কি, আপনার লারাবেল আপনি আলাদাভাবে শিখলেন ভালো কথা, ভিউজিএস আলাদাভাবে শিখলেন, বাট দুটোকে কীভাবে ট্যাগ করে একটা ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয় ওই জায়গাতে গিয়ে হবে কি আপনার একটা কনসেপচুয়াল ঘাটতি তৈরি হবে। সেই ঘাটতিটা যাতে তৈরি না হয়, যেহেতু এখানে আমরা ভিউজিএসকে লারাবেলের ফ্রন্ট এন্ড হিসেবেই ভালোভাবে টার্গেট করে শিখছি, দ্যাটস ওয়াই লারাবেল ইনারশিয়া আমরা এখানে শিখে নিচ্ছি মডিউল 27-এ গিয়ে, যে লারাবেল ইনারশিয়া কিভাবে কাজ করে এবং লারাবেল ইনারশিয়া দিয়ে আমরা লারাবেলের ফ্রন্ট এন্ডে কিভাবে ভিউজিএসকে ইন্টিগ্রেট করতে পারি, সেটার জন্যই আমাদের ডেডিকেটেডলি মডিউল 27। এরপরে যখন আমাদের ফ্রন্ট এন্ড ডান, ব্যাক এন্ড ডান, ডাটাবেস ডান, এরপরে আমরা প্রজেক্ট করা শুরু করছি। এখানে 28 এবং 29 নাম্বার মডিউল, এই দুটো মডিউল মিলিয়ে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য একটা প্রজেক্ট করছি এবং এই প্রজেক্টটাও কিন্তু দুভাগে ভাগ করা, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। মডিউল 28-এ আমরা করছি কি, এখানে লারাবেল দিয়ে ইনভেন্টরি প্রজেক্টের ব্যাক এন্ড ডেভেলপ করছি, আবার 29-এ গিয়ে করছি কি, যেহেতু ফ্রন্ট এন্ডে আমরা ভিউজিএস ব্যবহার করছি, সো ভিউজিএস দিয়ে এর ফ্রন্ট এন্ড ডেভেলপ করছি, অর্থাৎ ব্যাক এন্ড ডেভেলপমেন্টের মডিউল আর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মডিউল কিন্তু টোটালি আলাদা। সো এখানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে যখন আপনি এখানে তৈরি হচ্ছেন তখন বিষয়টা এমন না যে আপনাকে ফুল স্ট্যাকই হতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি ব্যাক এন্ডের যে মডিউলগুলো আছে সেগুলো বেশি বেশি রিভাইজ করবেন বা সেগুলোতে বেশি বেশি গুরুত্ব দেবেন, ডেফিনেটলি আপনি ব্যাক এন্ডে বেশি ভালো করবেন। আপনি যদি মনে করেন যে আমি ফ্রন্ট এন্ডের মডিউলগুলোতে বেশি বেশি গুরুত্ব দেব, তাহলে আপনি অবশ্যই ফ্রন্ট এন্ডে ডেফিনেটলি বেশি বেশি ভালো করবেন। তবে আপনি ব্যাক এন্ড ডেভেলপার কিংবা ফ্রন্ট এন্ড ডেভেলপার যাই হয়ে ওঠেন না কেন, আপনাকে কিন্তু দুটোই ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি ডেডিকেটেডলি একজন ব্যাক এন্ড ডেভেলপার হয়ে ওঠেন তারপরেও ফ্রন্ট এন্ডের বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, আবার ডেডিকেটেডলি যদি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারও হয়ে ওঠেন তারপরেও কিন্তু ব্যাক এন্ডের বিষয়গুলো বুঝতে হবে। কেন বুঝতে হবে? আদারওয়াইজ আপনি ইন্ডাস্ট্রিতে গিয়ে কোনো একটা টিমওয়ার্ক করার সময় যখন আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপারের সাথে কমিউনিকেট করে কাজ করবেন বা কোলাবোরেশন করে টিমওয়ার্ক করবেন, আপনার জন্য টিমওয়ার্ক করাটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। বিষয়টা এমন হবে যে ধরুন আপনি শুধুই ব্যাক এন্ড ডেভেলপমেন্ট পারেন কিন্তু কোনোভাবেই ফ্রন্ট এন্ডে কি হয় না হয় ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। সেক্ষেত্রে হবে কি ফ্রন্ট এন্ড ডেভেলপারের সাথে কোলাবোরেশন করে কাজ করা আপনার জন্য অনেক বেশি মুশকিল হয়ে পড়বে। এরপরে আমরা করছি কি, ধারাবাহিকভাবে একইভাবে এক্সাম উইক তো আমাদের থাকছেই। মডিউল 31-এ গিয়ে আমরা করছি কি,
আবারও একটা লারাভেল ভিউজেস দুটো সমন্বয়ে ফুল স্ট্যাক প্রজেক্ট করছি। এই ফুল স্ট্যাক প্রজেক্টে কিন্তু আবার দুভাগে বিভক্ত। প্রথমে 31 নম্বর মডিউলে আমরা করছি কি, এর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করছি, এরপরে মডিউল 32-এ গিয়ে সেটার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করছি। এবার 32 নম্বর মডিউল পর্যন্ত আমাদের এই জার্নির পরে 33 নম্বর মডিউলে গিয়ে আপনার জার্নি হচ্ছে জব মার্কেট গাইডলাইন। কেননা আপনি যে এত কিছু শিখে আসলেন, এবার আপনি কিভাবে আপনার জব খুঁজতে পারেন, কিভাবে জবের জন্য সিভি রেডি করতে পারেন, পোর্টফোলিও রেডি করতে পারেন, কিভাবে চাকরির প্রস্তুতি নিতে পারেন, সেটার জন্য ডেডিকেটেডলি মডিউল 33। কেননা আপনি এই 1 নম্বর মডিউল থেকে 32 নম্বর মডিউল পর্যন্ত যতক্ষণে চলে আসবেন, ততক্ষণে আপনি একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে অথবা একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে ভিউজেস অথবা একজন পিএইচপি লারাভেল ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে আপনি জব মার্কেটে ঢোকার জন্য পুরোপুরি আপনি প্রস্তুত। এবং 1 থেকে 32 নম্বর মডিউল পর্যন্ত যদি আপনি ধারাবাহিকভাবে শেখেন, সেক্ষেত্রে আমি বলবো জুনিয়র ওয়েব ডেভেলপার তো বটেই, এখানে ওয়েব ডেভেলপার লেভেল 1 কিংবা লেভেল 2 পর্যন্ত আপনার যাওয়ার একটা ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু জব মার্কেটের জন্য আপনি প্রস্তুত হয়ে গেলেন, এবার আপনার দরকার কি, জব মার্কেটের গাইডলাইন। সো মডিউল 33 আমাদের হচ্ছে জব মার্কেটের গাইডলাইন নিয়ে। এখন সবাই তো আর জব করবে না, অনেকেই আছে ফ্রিল্যান্সিং করতে চান কিংবা নিজেই মার্কেট প্লেসে বিজনেস ওপেন করতে চান। সেক্ষেত্রে কোড ক্যানিয়ন মার্কেট প্লেস আমি মনে করি যে খুবই ভালো একটা জায়গা ফর স্টার্ট ইউর স্টার্ট আপ। সো কেউ যদি নিজে বিজনেস ওপেন করতে চায় বা নিজেই নিজের আইডিয়া থেকে সফটওয়্যার তৈরি করবে এবং সেই সফটওয়্যার সেল করে তার নিজের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করতে চায়, সেক্ষেত্রে কোড ক্যানিয়ন মার্কেট প্লেসের গাইডলাইনের জন্য ডেডিকেটেড মডিউল 34। এরপরে আবার একটা ফাইনাল অ্যাসেসমেন্ট হবে আপনাদের মডিউল 35-এ গিয়ে। সেই ফাইনাল অ্যাসেসমেন্ট হওয়ার পরে আপনাদের অ্যাকচুয়ালি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে লেভেল 1-এর যে জার্নি, সেই জার্নিটা শেষ হলো। এরপরে আপনার লেভেল 1-এর যে জার্নি, এই জার্নি কিন্তু আপনাকে সফটওয়্যার মার্কেটে বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে দুনিয়া, এই দুনিয়াতে একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে, এবং আমি এখানে শুধু জুনিয়র ওয়েব ডেভেলপার বলবো না, আমি বলবো ওয়েব ডেভেলপার লেভেল 1 কিংবা লেভেল 2। কেননা এই পর্যন্ত আমরা যতগুলো বিষয় শিখে এসেছি, সেটা একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে জব পাওয়ার ক্ষেত্রে আমি বলবো মোর দেন এনাফ কিংবা তার থেকেও বেশি। এখানে যদি আপনি ম্যাক্সিমামটা নিতে পারেন বা ম্যাক্সিমাম লার্নটা আপনি করতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র জুনিয়র ওয়েব ডেভেলপারের যে রিকোয়ারমেন্ট আপনি সেটাই ফুলফিল করবেন না, বরং তার থেকেও আরও কিছুটা আপনি এগিয়ে থাকবেন। সে কারণেই আমি আরও কিছুটা এগিয়ে বলছি যে আপনি ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার লেভেল 1 কিংবা লেভেল 2 পর্যন্ত অ্যাকচুয়ালি প্রস্তুত হয়ে গেলেন, যদি আপনি এই 35 নম্বর মডিউল পর্যন্ত খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন। এখন এরপরে আপনি তো সিনিয়র পর্যায়ে যাবেন। এখন আমাদের ওস্তাদের একটা নীতি, বা আমাদের বলবো না, ওস্তাদ প্ল্যাটফর্মের একটা নীতি, সেটা হচ্ছে যে লার্নার শিখবে যতদিন, ওস্তাদ প্ল্যাটফর্ম লেগে থাকবে তার পিছনে ততদিন। এই বিষয়টাকে আমি বেশ পজিটিভলি দেখি। কেননা কোনো একটা কোর্স শেষ হয়ে যাওয়ার পরেই লার্নাররা যদি তাদের লার্নিংটা স্টপ করে দেয়, তাহলে হয় কি, ওই কোর্সের যে পরবর্তী বেনিফিটটা তারা কাছে আসার কথা, বা ওই কোর্স থেকে পরবর্তীতে ক্যারিয়ারে গিয়ে কিংবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে কিংবা নিজে প্রতিষ্ঠান তৈরি করতে গিয়ে তার যে একটা কন্টিনিউয়াস লার্নিং প্রয়োজন বা কন্টিনিউয়াস নিজেকে আপডেট করার মধ্যে রাখা প্রয়োজন, এটা অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে কোর্স শেষ হয়ে গেল, পড়াশোনা বন্ধ। কিন্তু বিষয়টা মোটেও এরকম নয়। কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও লার্নাররা যাতে আরও অ্যাডভান্স লেভেলে তাদের কন্টিনিউয়াস লার্নিংটা চালিয়ে যেতে পারে, এই জন্য লেভেল 1-এর পরে এখানে একদম ফ্রিতে, আমি বলবো দ্যাট ইজ অ্যাবসলিউটলি কমপ্লিটলি ফ্রি, লার্নারদেরকে লেভেল 2 অর্থাৎ পিএইচপি লারাভেল ভিউজেস এই ইকোসিস্টেমে আপনি একজন ওয়েব ডেভেলপার হয়ে ওঠার জন্য লেভেল 1 তো কমপ্লিট করলেন, লেভেল 1-এর জন্যই আপনি শুধু কোর্স ফিটা পে করেছেন, বাট লেভেল 2-এর জন্য আপনাকে আর কোনো কোর্স ফি পে করতে হচ্ছে না। লেভেল 2-তে এসে বা লেভেল 2-এ যাওয়ার জন্য, অর্থাৎ সিনিয়র লেভেলে যাওয়ার জন্য আপনার আরও অনেক কিছু বিষয় নিশ্চয়ই জানা দরকার, আরও অনেক কিছু বিষয় নিশ্চয়ই পড়া দরকার। সেই সমস্ত যত প্রি রেকর্ডেড ভিডিও আছে, রিসোর্সেস আছে, অর্থাৎ লেভেল 1-এর কোর্স ফি দিয়ে আপনি লেভেল 1টা কমপ্লিট করছেন, আর এর সাথে কিন্তু কমপ্লিটলি আপনি লেভেল 2 অ্যাজ এ বোনাস মডিউল, অ্যাজ এ রিওয়ার্ড মডিউল হিসেবে এখানে কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। এখানে চাইলেই এমনটা করা যেত যে লেভেল 2-এর জন্য একটা কোর্স, আবার লেভেল 1-এর জন্য আলাদা কোর্স, এটা কিন্তু করাটা খুব স্বাভাবিক ছিল।
বাট এখানে এটা আমি ওস্তাদের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাবো যে একটা কোর্সকে ভেঙে দুটো না করে বরং একটাই কোর্স ফি, সেখানে লার্নার লেভেল 1 শিখছে এবং লেভেল 2 এর রিসোর্সও তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং লেভেল 2 এও তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, তাদেরকে গাইড করা হচ্ছে। আমি অবশ্যই এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করি। এরপর যারা সাকসেসফুলি লেভেল 1 কমপ্লিট করতে পারলো তারা লেভেল 2 নিয়ে পড়াশোনা করলো। আবার এমনও যদি হয় যে লেভেল 1টাই কেউ ভালোভাবে কমপ্লিট করতে পারে নাই, সেক্ষেত্রে রিসেট করে ব্যাচ 4 থেকে চাইলে সে আবার ব্যাচ 5-এ চলে যেতে পারে। এখন আপনার লেভেল 1 শেষ হয়ে যাওয়ার পরে লেভেল 2 এর জন্য যত রিসোর্সেস আছে সবগুলো 1 বাই 1 এখানে আনলক হতে থাকবে। সেক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফেজ 1, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফেজ 2, এরপরে অবশ্যই আপনি গিটহাব এর আগেও ভালো করে শিখছেন এবং আপনাদের যে কনসেপচুয়াল ক্লাস রয়েছে, সাপোর্ট ক্লাস রয়েছে, সেখানেও গিটহাব শেখানোর ব্যবস্থা রয়েছে। বাট ডেডিকেটেডলি গিটহাবের উপরে আরও ভালো দক্ষতা নিয়ে আসার জন্য এখানে গিটহাবের উপরে আরও দুটো মডিউল যুক্ত করা রয়েছে। এবং এরপরে আপনি আবারও আরেকটা প্রজেক্ট করেন, এখানে দেখেন খেয়াল করে, এরপরে মডিউল 40 এবং 41-এ আরও একটা প্রজেক্ট যুক্ত করা রয়েছে। এরপরে আপনি যদি মনে করেন আপনি র পিএইচপিতে আরও সিনিয়র লেভেলে গিয়ে আরও পুরনো কোনো প্রজেক্টের জন্য আপনার মাইএসকিউএল, র পিএইচপির প্রজেক্ট, পিডিও, স্টোর প্রসিডিউর এগুলো শেখার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে মডিউল 42। র পিএইচপি দিয়ে আপনি ইমেইল নিয়ে আরও পড়াশোনা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে মডিউল 43। পিএইচপির সাথে সাধারণত আমরা মাইএসকিউএল নিয়ে কাজ করি। আপনার যদি অ্যাডভান্স লেভেলে গিয়ে বা লেভেল 2-তে গিয়ে থাকছে পিএইচপি উইথ এসকিউলাইট, থাকছে পিএইচপি উইথ রেডিস। এরপরে থাকছে 46 নম্বর মডিউলে গিয়ে দ্যাট ইজ অ্যাডভান্স টপিক পিএইচপি কার্ল, এবং 47 নম্বর মডিউলে গিয়ে পিএইচপি ক্রিপ্টোগ্রাফি, হ্যাশিং। এছাড়া অ্যাডভান্স লেভেলে গিয়ে কেউ যদি আরও পিএইচপির অ্যাডভান্স ডিজাইন প্যাটার্ন নিয়ে পড়াশোনা করতে চায়, সেক্ষেত্রে লেভেল 2-এ থাকছে পিএইচপি অ্যাডভান্স ডিজাইন প্যাটার্ন। 49 নম্বর মডিউলে থাকছে পিএইচপি ইউনিট টেস্টিং। এবং অলরেডি কিন্তু আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একবার পিএইচপি শিখে এসেছেন। এখন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে যদি আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে আসতে চান বা আরও অ্যাডভান্স বিষয় জানতে চান, সেক্ষেত্রে মডিউল 50-এ রয়েছে পিএইচপি অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং 51 নম্বর মডিউলে পিএইচপি থিঙ্কিং ইন সলিড প্রিন্সিপাল। এগুলো সবগুলোই হচ্ছে লেভেল 2 বা সিনিয়র লেভেলের পড়াশোনা। এবং লেভেল 2-তে এআইকে নিজের বন্ধু বানানোর জন্য আমরা আরও একটা মডিউল যুক্ত করেছি, দ্যাট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর লারাবেল ডেভেলপার। অ্যাজ এ লারাবেল ডেভেলপার হিসেবে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কী কী সুযোগ সুবিধা নিতে পারেন। লেভেল 2-তে যুক্ত রয়েছে লারাবেল সোসিয়ালাইট ব্যবহার করে আপনি লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল থেকে শুরু করে যে সোশ্যাল লগ ইনগুলো আছে সেগুলো নিয়ে কীভাবে কাজ করতে পারেন। এছাড়া যখন আপনি একটু সিনিয়র পর্যায়ে কাজ করবেন, নিশ্চয়ই তখন ইউজার রোল ম্যানেজমেন্ট নিয়ে, মাল্টিপল রোল নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে লারাবেল ইউজ করে আপনি কীভাবে মাল্টিপুল ইউজার রোল ম্যানেজমেন্ট করতে পারেন সেই বিষয়টা রয়েছে 54-তে। এবং 55 নম্বর মডিউলে আবার ওই রোল ম্যানেজমেন্টের উপরেই আরও একটা প্রজেক্ট রয়েছে, সেটা হচ্ছে এক্সপেন্স ম্যানেজার প্রজেক্ট। একটা সিম্পল এক্সপেন্স ম্যানেজার প্রজেক্ট করে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া আছে যে আপনি কিভাবে মাল্টিপুল রোল লারাবেল অ্যাপ্লিকেশনের ভিতরে ম্যানেজ করতে পারেন। এরপরে আমরা কিন্তু লারাবেল দিয়ে ইমেইল পাঠানো শিখছি অলরেডি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট রয়েছে, ই কমার্স প্রজেক্ট রয়েছে, যেগুলো লেভেল 1-এর ছিল, সেখানে আমরা লারাবেল দিয়ে ইমেইল পাঠানো শিখছি। বাট লারাবেল আরও অ্যাডভান্স ইমেইল কীভাবে পাঠানো যায় সেগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে 56 নম্বর মডিউলে গিয়ে। 57 নম্বর মডিউলে গিয়ে পড়াশোনা হচ্ছে যে কীভাবে লারাবেল দিয়ে রিপোর্ট জেনারেট করা যায়, পিডিএফ জেনারেট করা যায়। যদিও আমরা যখন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টটা করি সেখানেও লারাবেল ডম পিডিএফ নিয়ে আলোচনা রয়েছে, সেখানেও ডম পিডিএফের ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু আরও অ্যাডভান্স কীভাবে রিপোর্ট জেনারেট করা যায় লারাবেল দিয়ে, সেজন্য 57 নম্বর মডিউলে লারাবেল পিডিএফ জেনারেশন। এরপরে 58 নম্বর মডিউলে গিয়ে লারাবেল স্যাংটাম 58 নম্বর মডিউলে লেভেল 2-তে এসে আমরা শিখছি। এবং এখানে আরও একটা জিনিস লেভেল 2-তে যুক্ত করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লারাবেল ব্রিজ। এখন লারাবেল ব্রিজটাকে কেন লেভেল 2-তে দেওয়া হলো, শুরুতেই কেন দেওয়া হলো না? অ্যাকচুয়ালি লারাবেল ব্রিজ কী করে, লারাবেল ব্রিজ অটোমেটিক্যালি আপনার অথেন্টিকেশন, অথরাইজেশন, বিভিন্ন টেমপ্লেটের পেস্টের সব কিছু অটোমেটিক্যালি তৈরি করে দেয়। তো শুরুতেই আমরা লেভেল 1-এ যদি এই অটোমেটিক্যালি সব কিছু তৈরি করে দেওয়ার বিষয়টা দিয়ে দেই, সেক্ষেত্রে হবে কি আপনাদের ফাউন্ডেশনে বা আপনার লার্নিংয়ের ভেতরে বেশ কিছুটা গ্যাপ পড়ে যাবে। এই জন্য লারাবেলে অটোমেটিক্যালি ওয়েব পেজ ক্রিয়েট করে দিচ্ছে, ডাটাবেস ক্রিয়েট করে দিচ্ছে, অটোমেটিক্যালি কন্ট্রোলার, মিডলওয়্যার, রাউটিং সব ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ধরনের যে মডেলগুলো আছে সেগুলো আমরা লেভেল 1-এ আপনাদের ফাউন্ডেশনটার কথা চিন্তা করে, বা আপনারা যাতে শর্টকাট কোনো কিছু ওয়েতে না যেতে পারেন, অ্যাকচুয়ালি শিখেই যেন সামনের দিকে যেতে পারেন, এই জন্য ওই মডিউলগুলো আমরা লেভেল 1-এ একেবারেই রাখিনি।
এরপর 60 নাম্বার মডিউলে গিয়ে আপনি লারাবেলের অ্যাডভান্স ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম শিখতেছেন, যে লারাবেল দিয়ে যদি আপনি একটা রেস্ট এপিআই তৈরি করেন তাহলে সেই রেস্ট এপিআই আপনি হিউজ ট্রাফিক কন্ট্রোল করছেন, কিংবা সেটাকে আরও বেশি স্কেল করার জন্য কিভাবে আপনি রেডিস দিয়ে ক্যাশ ম্যানেজমেন্ট করতে পারেন। এবং তারই ধারাবাহিকতায় মডিউল 61 এবং 62 নাম্বারে গিয়ে কিন্তু আমরা অ্যাডভান্স রেস্ট এপিআই ডেভেলপমেন্ট শিখছি। এবং এখানে যে অ্যাডভান্স রেস্ট এপিআই ডেভেলপমেন্টের বিষয়গুলো আমরা শিখছি, সেখানে রেস্ট এপিআই ডেভেলপমেন্ট, রেস্ট এপিআই ডকুমেন্টেশন, রেস্ট এপিআই এর ক্যাশ ম্যানেজমেন্ট, রেস্ট এপিআই এর বিভিন্ন ডিজাইন আর্কিটেকচার, তারপরে রেস্ট এপিআই এর ডকুমেন্টেশন সিমুলেশনের বিষয়গুলো কিন্তু আমাদের এই লেভেল 2তে এসে অন্তর্ভুক্ত। এরপরে তারই ধারাবাহিকতায় আমরা আবার এখানে দুটো রেস্ট এপিআই ডেভেলপমেন্টের প্রজেক্ট করছি। মডিউল 63 এবং 64তে গিয়ে আমরা একটা লারাবেল ইনভেন্টরি প্রজেক্ট এর আগে করে এসেছিলাম, এবার ইনভেন্টরির জন্য ডেডিকেটেডলি আবারও রেস্ট এপিআই ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট করছি, যেখানে স্কেলেবল রেস্ট এপিআই এর স্ট্রাকচার থেকে শুরু করে রেস্ট এপিআই ডেভেলপমেন্ট মেথোডোলজি থেকে শুরু করে, অর্থাৎ আপনি যেন অ্যাডভান্স লেভেলের রেস্ট এপিআই ডেভেলপার হয়ে উঠতে পারেন তারই বন্দোবস্ত করা হচ্ছে লেভেল 2তে গিয়ে। এরপর এখানে রেস্ট এপিআই ডেভেলপমেন্টের 65 এবং 66 নাম্বার মডিউলে আরও একটা প্রজেক্ট রয়েছে। এখন আপনি যখন সিনিয়র পর্যায়ে কাজ করবেন তখন নিশ্চয়ই ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি রিলেটেড বেশ কিছু কঠিন কঠিন বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। অবশ্যই আপনি জুনিয়র লেভেলে থাকেও ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি নিয়ে অবশ্যই কাজ করবেন, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের যে সিকিউরিটি রিলেটেড বিষয়গুলো এগুলো সব থেকে বেশি প্রয়োজন হবে আপনার সিনিয়র লেভেলে গিয়ে। জুনিয়র লেভেলে সিকিউরিটির থেকে আপনার ডেভেলপমেন্টেই আপনাকে বেশি ইম্প্যাক্ট করবে। এখন সিনিয়র লেভেলে গিয়ে আপনি যখন অ্যাডভান্স বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এখানে আমরা লেভেল 2তে রেখেছি লারাবেল অ্যাডভান্স অ্যাপ্লিকেশন সিকিউরিটি। সেখানে একেবারে ইন্টারন্যাশনাল গাইডলাইন মেনটেন করে আপনি একটা লারাবেল ওয়েব অ্যাপ্লিকেশনকে কীভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সিকিউর করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে থাকছে আলোচনা এবং ইমপ্লিমেন্টেশন। এছাড়া লারাবেল অ্যাপ্লিকেশন তো আপনি ডেভেলপমেন্ট করছেন, এখন ডিপ্লয় করবেন কি করে? যদিও লারাবেল অ্যাপ্লিকেশন ডিপ্লয় করাটা একেবারেই খুবই সহজ একটা বিষয়। সি প্যানেলে নিশ্চয়ই আমরা কীভাবে ডিপ্লয় করে সেটা তো দেখবই, সি প্যানেলের সাথে কীভাবে CI/CD করে, সি প্যানেলে ডিপ্লয় করার সময় কিভাবে আমরা ইনস্টলার ব্যবহার করতে পারি, সি প্যানেলে ডিপ্লয় করতে গিয়ে একই লারাবেল অ্যাপ্লিকেশন বিভিন্নভাবে ডিপ্লয় করা যায়, কিভাবে লারাবেল অ্যাপ্লিকেশনকে কন্টেইনারের মধ্যে করে ডিপ্লয় করা যায়, তারপরে VPS সার্ভারে কিভাবে করা যায়, এই রিলেটেড বিষয়পত্র থাকবে আমাদের মডিউল 68তে। তবে মডিউল 68তে আমাদের মেইন টার্গেট হচ্ছে লিনাক্স সি প্যানেল। এরপরে আসি 69 নাম্বার মডিউলে। আমরা কোড ক্যানিয়ন নিয়ে এর আগেও পড়াশোনা করেছি, কিন্তু কোড ক্যানিয়ন নিয়ে আরও স্ট্যান্ডার্ড প্রজেক্ট কোড ক্যানিয়নে কীভাবে সেল করবেন না করবেন সেগুলো নিয়ে আরও অ্যাডভান্স পড়াশোনা থাকছে মডিউল 69-এ গিয়ে। এরপরে মডিউল 70-এ গিয়ে আমরা পড়াশোনা করছি লারাবেল অ্যাডভান্স ডেবাগিং নিয়ে, কেননা যখন আপনি সিনিয়র লেভেলে চলে যাবেন তখন লারাবেল অ্যাডভান্স ডেবাগিংয়ের বিষয়গুলো আপনার লাগবে। আবার ওই বিষয়গুলোকে সুন্দর করে প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ লেভেল 2-এ আমরা যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলোকে প্র্যাকটিস করার জন্য আমাদের 71 এবং 72 নাম্বার মডিউলে গিয়ে আমরা লারাবেল ভিউজেস ব্যবহার করে কমপ্লিটলি আরও একটু অ্যাডভান্স লেভেলে বা আরেকটু সুন্দর করে আমরা একটা রেডিও স্টেশন প্রজেক্ট করছি, যে প্রজেক্টের ভিতরে একটা ইউজার প্যানেল থাকছে, একটা অ্যাডমিন প্যানেল থাকছে। মডিউল 71-72 মিলে আমরা সেই প্রজেক্টটা করছি এবং মডিউল 73-এ গিয়ে আমরা করছি কি লারাবেল ভিউজেস অ্যাপ্লিকেশন ফাইনালি একেবারে প্রোডাকশন লেভেলে যদি আপনি ডিপ্লয় করতে চান বা প্রোডাকশন লেভেলে এর চেহারাটা কেমন হয় সেটা নিয়ে পড়াশোনা করছি মডিউল 73-এ। অর্থাৎ আপনি কোর্স ফি কিন্তু একবারই এখানে পে করছেন, বাট আপনাকে লেভেল 1-এর যে জার্নি সেই জার্নিও কমপ্লিট করানো হচ্ছে। লেভেল 2-তে গিয়ে যে অ্যাডভান্স জার্নিগুলো হবে সেই জার্নির যে দরজা সেই দরজাও কিন্তু আপনাদের জন্য এই ওস্তাদ প্ল্যাটফর্ম ওপেন রাখছে। তো আশা করি পুরো জার্নিটা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন, আর কি আছে ওস্তাদের ওস্তাদ নামায় সেটাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।